রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণায় বিচারক বলেন, আসামিদের যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে। আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় বলেও জানান আদালত। সকাল 11টায় শুরু হয় এই মামলার রায় ঘোষণা। প্রায় 40 মিনিট ধরে রায় পড়ে শোনান বিচারক। বলেন, জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন সোহেল রানা। তাকে পালাতে সহযোগিতা করে স্ত্রী স্বপ্না খাতুন। আসামি দোষ স্বীকারোক্তির পর তা প্রত্যাহারের আবেদন করা হয়নি। তাদের নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়নি বলেও জানান বিচারক। স্বপ্না ও সোহেল একই অপরাধে অপরাধী। ফাঁসির আদেশের পাশাপাশি সোহেলকে 5 লাখ ও স্ত্রী স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামিদের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট রামিসার বাবা। দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তিনি। চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘিরে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয় আদালত প্রাঙ্গণে। দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ 6 কার্যদিবসে শেষ হলো। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকরের মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। দর্শক, আদালতে আছেন আমাদের সহকর্মী মশিউর অনিক। আমরা তার কাছে যাচ্ছি। অনেক বহুল আলোচিত এবং প্রতীক্ষিত একটি মামলার রায় হলো আজ। এই রায়ের পরবর্তী প্রক্রিয়া কি এবং আসামি পক্ষ আপিল করবে কিনা কি বলেছে তারা? লোপা, আপনি আমার কথা যেমনটা বললেন যে আদালতে আমি আছি এবং সঙ্গে আমরা দুজন ছিলাম, আমার সঙ্গে সহকর্মী রিয়াজ রায়হানও আছেন এবং সকাল থেকে আমরা একসঙ্গেই আসলে পুরো প্রক্রিয়াটিকে অবজার্ভ করার চেষ্টা করছি এবং আপনি তো এজলাসের ভেতরে ছিলেন। প্রথমে আপনার থেকে জানতে চাইবো, আসলে আমি তো দেখলাম আসলে বাইরে যে পরিমাণ হুড়োহুড়ি ব্যাপারটা চললো, উত্তেজিত মানুষ ছিল, উচ্ছ্বাস ছিল এবং শেষমেশ রায়ের পর উচ্ছ্বাসটা আরও বাড়লো। তো জানতে চাই আসলে পরবর্তী পদক্ষেপ আসলে এই রায়ের বিপরীতে কি হতে পারে? ধন্যবাদ। অনেক পরবর্তী পদক্ষেপ বলতে আসলে এই যে মামলাটি হয়েছে, তথ্যগত সংশোধনের প্রয়োজন, সেটি হচ্ছে 6 কার্যদিবস নয় 5 কার্যদিবসে মূলত এই মামলাটি শেষ করা হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, রায় ঘোষণা পর্যন্ত আজকে 5 কার্যদিবস। 4 কার্যদিবসে বিচারটি শেষ করা হয়েছে, নিষ্পত্তি করা হয়েছে এবং 5ম কার্যদিবসে এসে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে। এখন যেটি হয়, আসামি পক্ষের দুটি উপায় থাকে। একটি হচ্ছে আইনজীবীর মাধ্যমে আপিল করা, হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে আপিল করা। দ্বিতীয় হচ্ছে, যদি আসামি কোনো আইনজীবী না থাকে তাহলে সেক্ষেত্রে জেল আপিল বলা হয়। অর্থাৎ আসামি নিজে নিজে জেল থেকে যে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিলটি করতে পারে এবং সেটাকে আদালত বলে দিয়েছেন স্পষ্ট করে 1 সপ্তাহের মধ্যে আপিলটি দায়ের করতে হবে। যদি আপিলটি 1 সপ্তাহের মধ্যে দায়ের করা না হয় তাহলে এই যে নিম্ন আদালতের রায় সেটি বহাল আছে বলে ধরে নেওয়া হবে এবং পরবর্তীতে রায় কার্যকরের জন্য 21 দিন সময় পাবে এবং 21 দিনের মধ্যে আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করতে পারে। তারপরে যদি আসামি রাষ্ট্রপতি যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা পেয়ে যাবে, যদি ক্ষমা না করেন তাহলে 21 দিনের মধ্যে তার যে রায় সেটি কার্যকর করা হবে। আর যদি আপিল করেন তাহলে কি হবে? আইন অনুযায়ী যদি তিনি আপিল করেন তাহলে হাইকোর্ট ডিভিশনে সেটি শুনানি হবেন এবং এখান থেকে যে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটির ডেথ রেফারেন্স যাবে। ডেথ রেফারেন্সের উপর শুনানি অনুষ্ঠিত হবে এবং এই যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটি পেপার বুক তৈরি করা হয় এবং 1 থেকে 1,500 পৃষ্ঠার একটি পেপার বুক তৈরি করা হয় এবং কোনো ক্ষেত্রে আদালত বলে দিয়ে থাকেন যে এটির পেপার বুক দরকার হয় না বা লাগবে না। যদি সেক্ষেত্রে আদালত বলে থাকেন তাহলে পেপার বুক করা লাগবে না, যদি না বলে থাকেন তাহলে সেটি পেপার বুক তৈরি করতে হবে। তারপরে সেটি যদি হাইকোর্ট ডিভিশনে শুনানির পরে হাইকোর্ট রায় দিবেন। যদি হাইকোর্ট ডিভিশন থেকে যদি নিম্ন আদালতের রায় বহাল থাকে তাহলেও আসামি আপিলের ডিভিশনে আপিল করার সুযোগ পাবে। আপিলের ডিভিশনে যদি আপিল করে থাকেন তাহলে সেটি আবার শুনানি হবে। সেই শুনানির পর আপিলের ডিভিশনে যদি হাইকোর্ট ডিভিশনের রায়টি বহাল রাখেন তাহলে হাইকোর্ট ডিভিশন নিম্ন আদালতের রায় বহাল রাখলেন, হাইকোর্ট ডিভিশনের রায় বহাল রাখলেন অ্যাপিল বিভাগ। তারপরে কী হবে? তারপরেও আসামি আবার রিভিউ করার সুযোগ পাবে। অর্থাৎ রিভিউর পরে চূড়ান্ত যে রায় হবে, হাইকোর্ট অ্যাপিলের ডিভিশন যে চূড়ান্ত যে রায় দেবেন সেই রায়টি পরবর্তী কার্যকর করা হবে। এই যে প্রক্রিয়া,
এই প্রক্রিয়াটা আসলে যত সহজভাবে বলা গেল বিষয়টা তত সহজ না। আমরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার একটা বিষয় আছে। আমি সেটা বলছি, সেটা আগেই বলছি, যদি অ্যাপিল যদি না করেন তাহলে কী হবে, যদি অ্যাপিল করেও থাকেন তারপরেও রিভিউ হওয়ার পরেও যে চূড়ান্ত যে রায়টি ঘোষণা করা হবে সেই রায়টি কার্যকরের জন্য 21 দিন সময় পাবেন বিধান মতে, এবং 21 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার একটি অপশন রাখা আছে। যদি সেই অপশনটি তিনি কাজে লাগান তাহলে লাগাবেন, রাষ্ট্রপতি ক্ষমা যদি করেন ক্ষমা পাবেন, যদি না করেন তাহলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। এবং এই যে প্রক্রিয়া যত সহজভাবে বলা গেল সেটি কাজটি কত সহজ নয়। অর্থাৎ একটি কথা আছে না যে সহজ কথা যায় না বলা সহজ, এটি খুবই কঠিন কাজ এই কাজটি। এবং এর আগে আমরা দেখেছি যে আমরা যদি উদাহরণ দিই, নুসরাত রাফি হত্যা, মেজর সিনহা রাশিদ হত্যা মামলা, সর্বশেষ গত বছরের আসিয়া হত্যা মামলা, 3টি হত্যা মামলায় কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রায় হয়েছে, নিম্ন আদালতের রায় হয়েছে, এবং প্রত্যেকটি আসামি কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। এবং নুসরাত রাফির আমি নুসরাত রাফি আমি কভার করেছি, মেজর সিনহা রাশিদের রায়টি আমি কভার করেছি। সুতরাং সেখানে নুসরাত রাফিকে 16 জন আসামির মধ্যে 16 জনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আসিয়া হত্যা মামলায় একজন আসামি ছিলেন হিটু শেখ, তাকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মেজর সিনহা রাশিদের আসামিদের মধ্যে 6 জনকে সম্ভবত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হয়তো আগে 2 একজন আগে পর হতে পারে। তাহলে এই যে মৃত্যুদণ্ডগুলো দেওয়া হয় সেগুলো বছরের পর বছর আটকে আছে উচ্চ আদালতে। এখন যেহেতু আজকে আইনমন্ত্রী বলেছেন যে আদালত চাইলে, আদালত যদি চায় অথবা যদি স্পেশাল যদি বেঞ্চ তৈরি করে দেওয়া হয়, জানেন যে আদালতে বিচারের সংকট রয়েছে, বেঞ্চ সংকট রয়েছে, এই যে 5.5 থেকে 6 লাখ বা 6 লাখ থেকে 6.5 লাখ মামলারও ঝুলছে উচ্চ আদালতে, সেই মামলাগুলোতে রেফারেন্স বা সেই মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হতে হবে। সেটির ফাঁকে ফাঁকে ডেথ রেফারেন্সের জন্য সম্ভবত 3 থেকে 4টি বেঞ্চ রয়েছে শুধুমাত্র ডেথ রেফারেন্সের শুনানির জন্য। তো সেটি এখন যে ডেথ রেফারেন্সগুলো হচ্ছে সেগুলো 4 থেকে 5 বছর বা তারও আগের মামলাগুলো, হত্যা মামলাগুলো। দীর্ঘ একটা মামলার সূত্রতা কিন্তু চলছেই সেখানে। আইনমন্ত্রীর কথায় আজকে আমরা একটু আশ্বস্ত হতে পারি, তিনি যদি বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে স্পেশাল বেঞ্চ তৈরি করে, বা যেহেতু এর আগে আমি বলেছিলাম, এর আগে একটি প্রতিবেদন তৈরি করতে গিয়ে আইনজীবীরা বারবার বলছেন যদি এই যে চাঞ্চল্যকর মামলাগুলো রয়েছে সেগুলোর জন্য যদি আলাদা বেঞ্চ এবং ট্রাইব্যুনাল গঠন করে দেওয়া যায়, যে এই ট্রাইব্যুনালেই সব চূড়ান্ত রায়টি হবে, তাহলে হয়তো সেটি করা সম্ভব হতে পারে। ছোট করে একটা প্রশ্ন করে রাখতে চাই, সেটি হচ্ছে আপনি তো এজলাসের ভেতরে ছিলেন এবং সেখানে বলেছেন যে এটা মহামান্য বিচারক বলেছেন যে এটা আসলে সংশোধনমূলক কোনো অপরাধ নয়। এরপরে আর তিনি কি যুক্ত করেছেন, একটু ছোট করে জানতে চাই। যদি ছোট সংক্ষেপে বলি, আদালত স্পষ্ট করে বলেছেন এটি সমাজ এবং মানুষ এবং সমাজের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ, ঘৃণ্য শব্দটি তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন এই ব্যক্তিরা শিশু সহ সবার জন্যই ক্ষতিকর, সবার জন্যই ভয়ঙ্কর। সুতরাং এটি সংশোধনযোগ্য নয়। এই অপরাধে যদি যথাযথ বিচার করা না হয় তাহলে বিচার করতে আদালত দায়বদ্ধ, এবং যদি বিচার করা না হয় তাহলে আদালত ব্যর্থ হবে। এই স্পষ্ট কথাগুলো তিনি বলেছেন। আদালত ব্যর্থ হবে যদি আসলে এই বিচার কার্য সম্পন্ন করা না হয়। এটি আদালতের অবজারভেশনের কথাই আমরা শুনছিলাম আমাদের সহকর্মী রিয়াজ রায়হানের মাধ্যমে, এবং বলা যায় যে একটা উচ্ছ্বাস ছড়িয়েছে। যেই নিহত রামিসার বাবা তিনিও কিন্তু শুকরিয়া জানাচ্ছেন। এখন দেখার বিষয় আসলে উচ্চ আদালতে এই মামলা শেষ হতে আর কতদিন সময় লাগতে পারে। লোপা, অনেক আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হানকেও ধন্যবাদ জানাতে চাই।